ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এবং হ্যাঁ, আমরা সবাই জানি যে ভেরি রিসেন্টলি শেষ হয়ে গেল আমাদের এই বছরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এবং ক্লাস 11-এর ফাইনাল এক্সামিনেশন। সো নিউট্রিশন পরীক্ষা তাদের মধ্যে ছিল 22শে এপ্রিল, এবং আমরা 22শে এপ্রিলে এইচএস এক্সাম এবং ক্লাস 11-এর এই যে এক্সাম আমরা গত 2 বছর পরে আবার অফলাইনে শুরু হয়েছে। এবং এই বছরের পরীক্ষার কোয়েশ্চেন পেপারের সঠিক আনসার্সগুলো ডিসকাস করার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা যেটা জেনে নেব, ক্লাস 11-এর যে প্রশ্নপত্রটা এসছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ আর বড় প্রশ্নের কোন কোন উত্তরগুলো রাইট আনসার। তো আমার সমস্ত ক্লাস 11-এর স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য, এবং এই ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো। ইন ফিউচার আমার নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের এই চ্যানেল থেকে নানান রকমের নিউট্রিশন রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয়, তাহলে তোমরা বেল নোটিফিকেশানটাকে অল করে রাখবে, তাহলে তোমরা সব কিছু ইনফরমেশান একবারেই জেনে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তো প্রথমেই শুরু করি, এমসিকিউ প্যাটার্নের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর প্রশ্ন উত্তরগুলো কোনটা সঠিক। আমরা এমসিকিউ কোশ্চেনের নাম্বার 1 কোশ্চেনটা দেখেছি, যেটা আছে মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি। 4টে অপশান দেওয়া রয়েছে এবং এটার মধ্যে সঠিক অপশানটা হচ্ছে ডি, বেনেডিক্ট রথ অ্যাপারেটাস, যেটা অপশানে আছে সেটা হচ্ছে এটা সঠিক আনসার। নাম্বার 2, চালের কোন প্রোটিনের অভাব আছে। 4টে অপশান, তাদের মধ্যে সঠিক উত্তরটা হবে সি, লাইসিন। 3 নম্বরে পেপটোন, পেপটোন এই জিনিসটা কি ধরনের প্রোটিন, সেটার উত্তরটা হবে এর আনসারটা লব্ধ প্রোটিন। 4 নম্বরে লৌহ শোষণ সহায়ক কোন উপাদানটি। 4টে অপশান দেওয়া রয়েছে, মানে লৌহ শোষণে সাহায্য করে কোন উপাদান, তো এটার আনসার হবে ভিটামিন সি, মানে অ্যাসকর্বিক অ্যাসিড। 5 নম্বরে আছে PER, তোমরা নামটা থেকে বুঝতেই পারছো এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, প্রোটিন রিলেটেড, তাই এখানে যে অপশানসগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে বি এর অপশানটা প্রোটিন এফিসিয়েন্সি রেশিও হবে এটার কারেক্ট আনসার। নেক্সট আছে 6 নম্বরে, আমাদের তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত। এটার উত্তর হবে হাইপোথ্যালামাস, এটা তোমাদের ওয়াটারের যে চ্যাপ্টার আছে সেখানকার প্রশ্ন, তো এটা সঠিক উত্তর বি, হাইপোথ্যালামাস। নাম্বার 7 যে কোশ্চেনটা আছে, FMN সংশ্লেষে সহায়তা করে কোন ভিটামিন, এটার উত্তর হবে ভিটামিন B2, বা যেটাকে আমরা রাইবোফ্ল্যাভিন বলে থাকি। এরপরে 8 নম্বরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে নিকটালোপিয়া হয়। তো নিকটালোপিয়া হচ্ছে একটা চোখের রোগ, তাহলে এই রোগটা সাধারণত কোন ভিটামিনের অভাবে হয়, অনেকেই জানো ভিটামিন এ বা রেটিনল যাকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে 9, শিশুদের প্রতিদিনের খাদ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস কি অনুপাতে থাকে, এটা সঠিক উত্তর হবে 1:1। নেক্সট নাম্বার 10 যে কোয়েশ্চেন আছে, ফ্রিনোডার্মা এটা কিসের রোগ, মানে কি ধরনের এটা রোগ, এটা হচ্ছে ত্বকের এক ধরনের রোগ। নাম্বার 11, HDL এটা সম্পূর্ণ নাম কি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। নাম্বার 12, কোন উপাদানের আধিক্যে দাঁতের এনামেলের উজ্জ্বলতা নষ্ট হয়। আমি আমার ক্লাস 11-এর সাজেশনের মধ্যে এই প্রশ্নটা বলেছিলাম যে ফ্লুরিন হচ্ছে এমনই একটা উপাদান যার আধিক্যেও আমাদের সমস্যা হয়, যার অভাবেও আমাদের সমস্যা হয়, তো এটার সঠিক উত্তরটা হবে বি, ফ্লুরিন। নাম্বার 13 যেটা, রান্নার পর মাংসের কোলাজেন কিসে পরিবর্তিত, এটা তোমাদের রন্ধনের পদ্ধতি চ্যাপ্টারের প্রশ্ন, তো এটার উত্তর হবে জিলাটিনে পরিবর্তিত হয়। নেক্সট এবার যেটা বলবো, যে প্রশ্নটা তোমাদের 14 নম্বরে আছে, তোমাদের যেহেতু এই বছরে ক্লাস 11-এর পরীক্ষা রিডিউস সিলেবাসে হয়েছিল, এই প্রশ্নটি তোমাদের আউট অফ সিলেবাস, কিন্তু আমি সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, যারা অ্যাটেন্ড করেছে অবশ্যই এটা নম্বর পাবে। রেফ্রিজারেটরে বায়ু দূষণকারী পদার্থ কোনটি, এটার উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন, মানে CFC গ্যাস। নেক্সট হচ্ছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত, এটা তোমাদের একদম প্রথম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রশ্ন, তো এটার উত্তর হবে 7:1:2। নেক্সট আছে, অত্যধিক উত্তাপে স্নেহ পদার্থ থেকে উৎপন্ন ক্ষতিকারক পদার্থটি কি, এটার উত্তর হবে বি, অ্যাক্রোলিন, এটাও তোমাদের ফ্যাটেরি চ্যাপ্টার থেকে প্রশ্ন। নেক্সট হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সানলাইট ভিটামিন কি নামে পরিচিত, অনেকেই এটা জানবে, সেটা হচ্ছে ভিটামিন ডি কে আমরা সানলাইট ভিটামিন বলেও পরিচিত থাকি।
নেক্সট হচ্ছে তোমার এরপরে যেটা রয়েছে প্রশ্ন, জলে দ্রবণীয় তন্তু। জলে দ্রবণীয় তন্তু 4টে অপশনের মধ্যে প্রথমেরটা সেলুলোজ হচ্ছে জলে দ্রবণীয় তন্তু। পরের প্রশ্ন, খনিজ লবণের মধ্যে কোন খনিজ লবণকে আমরা ট্রেস এলিমেন্ট, আশা করি সবাই জানো মিনারেলসের চ্যাপ্টারে ট্রেস এলিমেন্ট বলতে আমরা কোন কোন মিনারেলসকে বলে থাকি, তো এখানে সেটাই হবে উত্তর সি এরটা আয়োডিন। একটি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, এটা উদাহরণ চেয়েছে, অ্যাকচুয়ালি কতগুলো নাম দিয়ে দেওয়া রয়েছে এমসিকিউতে। অনাবশ্যক কথাটার আমি একটু ভেঙে বলি, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা যেটাকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে থাকি, সেটা এটার উত্তর হবে গ্লাইসিন। এবং লাস্ট যেটা একদম 21 নম্বরের প্রশ্ন, 1 মেগাজুল সমান কত কিলো ক্যালোরি, এটা তোমাদের একদম প্রথম চ্যাপ্টারের ছোট প্রশ্ন, আশা করি সবারই এটা ঠিক হবে, 240 কিলো ক্যালোরি। এই গেল আমাদের গ্রুপ এর যে প্রশ্নগুলো ছিল তার সঠিক উত্তরগুলো আলোচনা করে দিলাম। প্রত্যেকে নিজেদের উত্তর যে প্রশ্নপত্র রয়েছে তার মধ্যে মিলিয়ে নেবে যে কার কার কটা সঠিক হলো। আর পরের এবার আমরা গ্রুপ বির যেগুলো এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেগুলো আলোচনা করব। তো আমি ডিটেলসে বেশি আলোচনা এই কারণেই করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই প্রত্যেকে যে যে বই ফলো করো সেই চ্যাপ্টারগুলো তোমরা এই উত্তরের জন্য দেখতে পারো। আমি সাতটা পাবলিকেশনের বই থেকে এই প্রশ্নগুলো কোন কোন পেজ নাম্বার আছে সেটা বলে দিচ্ছি। প্রথমে 2 এর যে প্রশ্নটা রয়েছে, ঊনপুষ্টি কাকে বলে, তো এটা তোমরা সাঁতরা পাবলিকেশনের পেজ নাম্বার 13 এটার উত্তর পেয়ে যাবে। এবং খাদ্যের পরের যে অরের এই প্রশ্নটা রয়েছে, খাদ্যের পৌষ্টিক উপাদান কোনটি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, ফাইবার, এই হচ্ছে আমাদের খাদ্যের পৌষ্টিক উপাদান। যদি এটার মধ্যে কেউ 3টে লিখে আসো তাহলে হাফ নম্বর অবধি সে পাবে, আর যদি সবই লেখো তাহলে অবশ্যই 1 পাবে। এবিসিডি পদ্ধতিটি কেন ব্যবহৃত হয়, এটার উত্তর তোমার পেজ নাম্বার 18 সাঁতরা পাবলিকেশনের বইতে রয়েছে, যে পুষ্টির মান নির্ণয়ের মাধ্যমে কোন কোন ভৌগোলিক অঞ্চলের মানুষ কোন কোন ধরনের অপুষ্টিতে ভুগছে সেগুলো বোঝা যায়, তাই জন্যে এবিসিডি পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে সি এর যে প্রশ্নটা রয়েছে প্রো ভিটামিন, এটার উত্তর সাঁতরা পাবলিকেশনের পেজ নাম্বার 108 রয়েছে। এর অরে যেটা দেওয়া রয়েছে, গ্লসাইটিস নামক রোগটি কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিন। নেক্সট আছে ডি, হাইড্রোজেনেশন, এই পদ্ধতিটি কি, এটা হচ্ছে উচ্চ তাপে উদ্ভিজ্জ তেলে হাইড্রোজেন গ্যাস চালনা করে বনস্পতি প্রস্তুত করা হয়, এই প্রক্রিয়াকে হাইড্রোজেনেশন বলে। এটা তোমাদের লিপিড চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দিয়েছে। এবং এর সাথে অরে তোমাদের একটা ছোট্ট অঙ্ক দিয়েছে, যেটা আশা করি সবারই পারা উচিত, এটা হচ্ছে 4 গ্রাম ফ্যাটের তাপনমূল্য কত। তো 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 কিলো ক্যালোরি যদি পেয়ে থাকি, অঙ্কের ক্ষেত্রে আমরা পয়েন্ট ধরবো না, গোটা সংখ্যাটাই ধরবো, তাহলে সেক্ষেত্রে 4 9 36, তার মানে 36 কিলো ক্যালোরি হবে এটার উত্তর। নেক্সট বলবো ই এর প্রশ্ন, যেটা প্রেশার কুকারে ব্যবহারের সুবিধা, এই প্রশ্নটাও আমি তোমাদের বলবো এটা তোমাদের আউট অফ সিলেবাস কোশ্চেন, কারণ কি তোমাদের আদর্শ রন্ধন কক্ষের পরিকল্পনা এই চ্যাপ্টারটা ছিল না, এবং সেখানে এই বিভিন্ন রকমের রন্ধন সরঞ্জামের প্রসঙ্গে রয়েছে। তো এই প্রশ্নটা যারা নিজেরা বুঝে উত্তর লিখে আসবে, যে প্রেশার কুকারে অল্প তাপে এবং বেশি চাপে পুষ্টিমূল্যটা বজায় রেখে রান্না করা যায়, এবং খাদ্যের ভিটামিন এবং মিনারেলস এইগুলো অক্ষুণ্ণ অবস্থায় থাকে, সেই জন্যই এই প্রেশার কুকার ব্যবহার করা হয়। এর সাথে অরের যে প্রশ্নটা, এটা তোমাদের জানা, পাউরুটি সেকে খেতে হয় কেন, কারণ কি টোস্টিং প্রসেসটা আমরা পড়েছি রন্ধন পদ্ধতি চ্যাপ্টারে, টোস্টিং প্রক্রিয়ায় পাউরুটি শ্বেতসার ডেক্সট্রিনে পরিণত হয়, তাই এটি সহজপাচ্য হয়, তাই অবশ্যই পাউরুটি সেকে খাওয়া উচিত। এর পরের যে প্রশ্নটা রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে লিনোলেনিক যে অ্যাসিডটা হয়, লিনোলেনিক অ্যাসিড, সেইটার উৎকৃষ্ট উৎস কি, এটার উত্তর সর্ষের তেল হতে পারে, সয়াবিনের তেল হতে পারে, অথবা মাছের তেল। আর পরের যে এর সাথে যে অরের প্রশ্নটা দিয়েছে পেকটিন, পেকটিনের প্রশ্নটিও হচ্ছে আউট অফ সিলেবাস একটি প্রশ্ন। পেকটিনের এই উত্তরটা তোমরা পেজ নাম্বার 265 সাঁতরা পাবলিকেশনের বইতে দেখতে পারো, ওখানে লেখা রয়েছে। জি এর প্রশ্নটা যেটা বলবো, 4D আমরা কোন রোগকে বলে থাকি, 4D হচ্ছে ডার্মাটাইটিস, মানে হচ্ছে ডার্মাটাইটিস বা ত্বকের রোগ, উদরাময় বা ডায়রিয়া, মানসিক অসুস্থতা বা ডিমেনশিয়া যাকে আমরা বলে থাকি, এবং মৃত্যু। তার মানে 4টে ডি, 4টে রোগকে বোঝায়, সেইটার কথাই এখানে বলেছে। এর সাথে অরের যে প্রশ্নটা রয়েছে, 2টি অত্যাবশ্যকীয় মানে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কোনগুলো, তো এটা অনেক নাম হয়, মিথিওনাইন, লাইসিন, লিউসিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, আইসো
আইসোলিউসিন, এগুলো হচ্ছে সবই অত্যাবশ্যকীয় বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এইচের প্রশ্নটা আছে হাইপোনেট্রিমিয়া কি? তো হাইপোনেট্রিমিয়া এটা সাঁতরা পাবলিকেশনের বইতে পেজ নাম্বার 169-এ সোডিয়ামের মধ্যে অভাবজনিত একটা রোগ, তো সেইটা দেখে নেবে, ওখানে রয়েছে। আর এর সাথে অরে যেটা রয়েছে সবচেয়ে শক্তিশালী ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিনগুলো সবকটা রাসায়নিক নামই গুরুত্বপূর্ণ, তো এখানে যেটা হবে উত্তর ভিটামিন D3, যার রাসায়নিক নাম কোলেক্যালসিফেরল, তো এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে আই ব্লাঞ্চিং, এই প্রসেসটা কি? এটা সাঁতরা পাবলিকেশনের বইতে পেজ নাম্বার 191-তে রয়েছে। মাঝারি পরিশ্রমী নারীর শক্তিমূল্য বা ব্যক্তিমূল্য যেটাই বলো, এটা হবে 2230 কিলো ক্যালোরি, এটা হচ্ছে এর উত্তর। और এর সাথে রয়েছে র্যানসিডিটি কাকে বলে? এটা ফ্যাটের চ্যাপ্টারের একটা প্রশ্ন, এটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের পেজ নাম্বার 93-তে। এরপরে যেটা বলবো কে, সম্পূর্ণ নামের একটা প্রশ্ন, এটা টিপিপি, এটা পুরো নাম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। আর এর সাথে অরেও আরেকটা সম্পূর্ণ নাম দিয়েছে এনএডিপি, এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হচ্ছে এর সম্পূর্ণ নাম। এরপরে এলের যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে মিশ্র তাপ পদ্ধতি কোন দুটো পদ্ধতির সমন্বয়ে হয়? সেটা হচ্ছে ঝলসানো বা রোস্টিং এবং মৃদু তাপ প্রদান বা স্টিভিং প্রসেসের মাধ্যমে এটা হয়ে থাকে। নেক্সট এবার আবার আরেকটা অঙ্ক দিয়েছে তোমাদের, 15 গ্রাম প্রোটিন থেকে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাই? আমরা যেহেতু জানি 1 গ্রাম প্রোটিন মানে 4 কিলো ক্যালোরি, আমি আগেও বললাম অঙ্কের ক্ষেত্রে আমরা পয়েন্টটা ধরবো না, তো সেক্ষেত্রে 15 × 4 করলে হয় 60 কিলো ক্যালোরি তাপশক্তি আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে এনের প্রশ্ন, একটি রোগ প্রতিরোধকারী পরিপোষক কে হবে? এটা তোমার ভিটামিন, মিনারেলস বা প্রোটিন, এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এর সাথে অরের যে প্রশ্নটা দিয়েছে ওআরএস ব্যবহৃত হয় মানে কেন? সেটার উত্তর হচ্ছে যে আমাদের শরীরে উদারাময় অবস্থায় দেহের জলের ভারসাম্যটা এবং জলের মধ্যে যে ইলেকট্রোলাইটগুলো থাকে তার ভারসাম্য বজায় রাখার জন্যই ওআরএস, যেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ব্যবহার করা হয়ে থাকে। এই গেল তোমাদের তাহলে টোটাল 35 নম্বরের যে এমসিকিউ আর এসিকিউ পার্টের যে কোশ্চেন এবং তাদের সঠিক উত্তরগুলো আলোচনা করলাম। এরপরে আমি গ্রুপ সি এর উত্তরগুলো খুব সংক্ষেপে বলে দিচ্ছি, আশা করছি তোমরা বইয়ের মধ্যে এগুলোর সম্পূর্ণ উত্তরগুলো পেয়েই যাবে। আমি পেজ নাম্বারগুলো তাই জন্য মেনশন করে নিচ্ছি, সবাই অতি অবশ্যই বই থেকে ভালো করে উত্তরগুলো দেখে নেবে যে যেটা লিখেছো ঠিক কিনা। প্রথমেই বলি যেটা লেখা রয়েছে গ্রুপ সির প্রথম এর প্রশ্ন, স্বাস্থ্যের সংজ্ঞা, যেটা WHO সংজ্ঞাটাই এখানে লিখতে হবে, সেটা পেজ নাম্বার 24 সাঁতরা পাবলিকেশনের বইতে রয়েছে। ভালো স্বাস্থ্যের লক্ষণও ঠিক ওটার নিচেই রয়েছে, যেহেতু এক্ষেত্রে ভালো স্বাস্থ্যের লক্ষণটা বড় প্রশ্নের মধ্যে দিয়েছে, মোটামুটি 8খানা পয়েন্ট লিখতে হবেই এক্ষেত্রে, যেহেতু বড় প্রশ্ন দিয়েছে। এর সাথে অরে দেওয়া রয়েছে খাদ্য এবং পুষ্টির সম্পর্কে, এটা তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, তো সেক্ষেত্রে এটা সাঁতরা পাবলিকেশনের পেজ নাম্বার 11-এ তোমরা এর উত্তরটা পাবে। এবং এর সাথে সাথে ব্যক্তির পুষ্টির মান যথাযথ কিনা সেটা বোঝার জন্য পেজ নাম্বার 18 সাঁতরা পাবলিকেশনের যে ABCD মেথড, যেটা তোমরা অনেক দিন আগে থেকেই জানো, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গোটা ABCD মেথডটাই লিখতে হবে বড় প্রশ্নের জন্য। পরের বিতে যেটা রয়েছে প্রাণীজ শ্বেতসার কাকে বলা হয়? আমরা সবাই জানি গ্লাইকোজেনকে আমাদের প্রাণীজ শ্বেতসার বলা হয়ে থাকে। এবং শর্করার পুষ্টিগত গুরুত্ব পরের প্রশ্ন দিয়েছে, তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজটা লিখতে হবে, এটা সাঁতরা পাবলিকেশনের বইতে পেজ নাম্বার 60-61-এ এটার উত্তর দেওয়া রয়েছে। নেক্সট এবার যেটা বলবো এর অরের যে প্রশ্নটা, পার্থক্য যেটা দেওয়া রয়েছে যে উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের মধ্যে যে পার্থক্যটা দিয়েছে, সেটা সাঁতরা পাবলিকেশনের বইতে পেজ নাম্বার 80-তে লেখা রয়েছে এটা। আর এর সাথে যেটা আছে একটি সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিডের নাম আর একটা সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের নাম লিখতে হবে। সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড হচ্ছে লাইসিন, থ্রিওনিন বা ট্রিপ্টোফ্যান, আর সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে মিথিওনাইন, সিস্টিন, এইগুলো সালফারযুক্ত। এর সাথে আরও একটি ছোট প্রশ্ন রয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ, উচ্চ জৈব মূল্যযুক্ত খাদ্যের উদাহরণ। জৈব মূল্য মানে হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু, যেটা আমরা বিভি বলে থাকি, তো ডিম হচ্ছে সবচেয়ে উচ্চ জৈব মূল্যযুক্ত খাদ্যের উদাহরণ। এরপরে সি এর প্রশ্ন রয়েছে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি এর ভূমিকা কি? এটা আমি বলবো যারা সুনীতি ঘোষ চট্টোপাধ্যায়, নারায়ণী বসুর বই ফলো করো তারা পেজ নাম্বার 146-এ এটার উত্তর পাবে। অবশ্যই এটা ছক সহ ব্যাখ্যা করতে হবে, যেটি এটা বড় প্রশ্ন। আর অনেক সময় ক্যালসিয়াম শোষণে কিছু কিছু কারণে
এটা ব্যাহতও হয়। তো ক্যালসিয়াম শোষণে বাধা দানকারী উপাদানগুলোর নাম, এটা তোমরা ওই সুনীতি চট্টোপাধ্যায় বইতেই তো 147 থেকে 148 এর উত্তর দেওয়া রয়েছে, ওখান থেকেও দেখতে পারো। এরপরে দেওয়া রয়েছে ভিটামিনের শ্রেণীবিভাগ, এটা সান্ত্রা পাবলিকেশনের বইতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে 110 পেজে ছকের মাধ্যমে। মানব দেহে ভিটামিন B1 মানে যেটাকে আমরা থায়ামিন বলে থাকি, তার দুটো কাজ কি, এটা পেজ নাম্বার 128 সান্ত্রা পাবলিকেশনের বইতে রয়েছে। আর এই ভিটামিনের অভাবে আমাদের কী কী রোগ হয়ে থাকে সেটা পেজ নাম্বার 128 থেকে 129 সান্ত্রা পাবলিকেশনের বইতে রয়েছে। ডিএ প্রশ্ন রন্ধনের উদ্দেশ্য কি, সান্ত্রা পাবলিকেশনের বইতে 188 পেজে রয়েছে। গাঁজানোর বা ফার্মেন্টেশনের এইটা পুষ্টিগত গুরুত্ব কি, পেজ নাম্বার 206 206তে সান্ত্রা পাবলিকেশনের বইতে রয়েছে। আর ভাত রান্নার একটি উৎকৃষ্ট পদ্ধতি 1 নম্বরের এটা প্রশ্ন, এটার উত্তর হবে ফোটানো বা বয়েলিংয়ের মাধ্যমে আমাদের ভাত রান্নার প্রপার এই প্রসেসটা মেনটেন করা হয়ে থাকে। অরে রয়েছে একটা টিকা, যেটা হচ্ছে বেরি, আশা করি জানো সবাই বেরি কোন ভিটামিনের অভাবজনিত রোগ। তো পেজ নাম্বার 128 থেকে 129 সান্ত্রা পাবলিকেশনে সেটাও লেখা রয়েছে। আর এর সাথে যেটা প্রশ্ন দিয়েছে প্রেশার কুকিংয়ে দুটি সুবিধা এবং অসুবিধা লিখতে, এটি একটি আউট অফ সিলেবাস কোশ্চেন, তোমরা চাইলে আদর্শ রন্ধন কক্ষের পরিকল্পনা চ্যাপ্টারে এটার উত্তর পেয়ে যাবে। নেক্সট ইতে যেটা লেখা রয়েছে জলসাম্য তোমার বইয়ের মধ্যে কাকে বলে লেখা রয়েছে সান্ত্রা পাবলিকেশনে 178 পেজে। আর মানব দেহে জলসাম্য নিয়ন্ত্রণের কি উপায়, সেটা সান্ত্রা পাবলিকেশনের বইতে 180 থেকে 181 পেজে এর উত্তর দেওয়া রয়েছে। অরে এর সাথে যে প্রশ্নটা রয়েছে খাদ্য পরিকল্পনার নীতি, সান্ত্রা পাবলিকেশনের বইতে 237 পেজে এই উত্তরটা লেখা রয়েছে। আর সুষম খাদ্য প্রস্তুতির সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা পেজ নাম্বার 238 থেকে 239 পেজ সান্ত্রা পাবলিকেশনের বইতে আছে এটার উত্তর। তো আশা করি তোমাদের যারা এই বছরে ক্লাস 11-এর ফাইনাল এক্সাম দিলে তাদের কাছে আর কোনো রকম কোনো কনফিউশন রইল না যে নিউট্রিশনে কোন উত্তর কতটা লিখতে হবে। তো আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে সেটাকে শেয়ার করবে। আর আগামী ক্লাস 12-এ তোমরা 11-এর স্টুডেন্টরা উঠতে চলেছো, তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা। আগামী বছর তোমাদের এইচএস পরীক্ষা, সেজন্য ভালো করে সবাইকে এখন থেকে নতুন ক্লাসে প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে। আর নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের তরফ থেকে ক্লাস 11 এবং ক্লাস 12-এর নতুন ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। কেউ যদি পড়তে ইন্টারেস্টেড থাকো, অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে, তাহলে অতি অবশ্যই আমার স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার আছে সেটার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। আর আজকের ভিডিওটা তাহলে এই অবধি, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।